বায়োপিডিয়া চ্যানেলে আবারও স্বাগত। আজকে আমরা বিজ্ঞানী ফ্রেডারিক গ্রিফিথের ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব। ডিএনএ যে জেনেটিক বস্তু, জেনেটিক ম্যাটেরিয়াল, এটাকে প্রমাণ করার জন্য প্রথম যিনি পরীক্ষা করেছিলেন তিনি হলেন ফ্রেডারিক গ্রিফিথ। এবং ফ্রেডারিক গ্রিফিথ যে এক্সপেরিমেন্টটা করেছিলেন সেই এক্সপেরিমেন্টটাকে বলা হয় ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট। ওকে, এই ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্টের জন্য ফ্রেডারিক গ্রিফিথ কী নিয়েছিলেন? তিনি একটা ব্যাকটেরিয়া নিয়েছিলেন, যে ব্যাকটেরিয়াটা এখানে উপরের দিকে তাকাও, এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া এটা কি করে? এটা ম্যামালদের অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীর লাংসে একটা রোগ সৃষ্টি করে। অসুখটার নাম হলো নিউমোনিয়া। নামটা শুনেছো নিশ্চয়ই, নিউমোনিয়া। এই নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। ঠিক আছে, এখন দেখো যে এই যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এই ব্যাকটেরিয়ার দুটো স্ট্রেন দেখতে পাওয়া যায়। একটা স্ট্রেনের নাম হলো এস স্ট্রেন, যেটাকে স্মুথ স্ট্রেন বলে। তাহলে দেখো এখানে যে একটা স্ট্রেনের নাম হলো এস স্ট্রেন, স্মুথ স্ট্রেন। ঠিক আছে, এবং আর একটা স্ট্রেন হচ্ছে আর স্ট্রেন বা রাফ স্ট্রেন। এখন প্রশ্ন হলো যে এই এস স্ট্রেন কি, আর স্ট্রেন কি? আমরা যদি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের দিকে তাকাই তাহলে দেখতে পাবো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরের দিকে, কোনো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরের দিকে একটা পলিস্যাকারাইডের আস্তরণ আছে। এই যে পলিস্যাকারাইড, এই পলিস্যাকারাইডের আস্তরণ দেখতে পাওয়া যায়। এই পলিস্যাকারাইডের আস্তরণটাকে বলা হয় ক্যাপসুল। যে সমস্ত ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরের দিকে এরকম ক্যাপসুলের আবরণ থাকে সেই সমস্ত ব্যাকটেরিয়াকে বলা হয় স্মুথ ব্যাকটেরিয়া বা এসিস্ট্রেন, তাদেরকে এসিস্ট্রেন বলে। এখন এই ক্যাপসুলের কাজ কি? ক্যাপসুলটার কাজ হলো প্রোটেকশন করা। তাহলে প্রোটেক্ট দ্য ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াকে রক্ষা করে। কি থেকে রক্ষা করে? ফ্রম কেমিক্যাল সাবস্ট্যান্সেস, রাসায়নিক পদার্থের হাত থেকে রক্ষা করে, ডেসিকেশনের হাত থেকে রক্ষা করে। কেমিক্যাল সাবস্ট্যান্সেস যেন রাসায়নিক পদার্থ এটার ক্ষতি করতে না পারে। আবার ডেসিকেশন মানে শুকিয়ে যাওয়া, শুষ্কতার হাত থেকে রক্ষা করে। এগুলো হচ্ছে এই ক্যাপসুলের কাজ। ঠিক আছে, এখন যে সমস্ত ব্যাকটেরিয়ার এইরকম ক্যাপসুল থাকে তাদেরকে আবার আমাদের যে ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেম তাদেরকে ধ্বংস করতে পারে না। ফলে কি হয়? ওই সমস্ত ব্যাকটেরিয়া আমাদের শরীরে রোগ সৃষ্টি করতে পারে। এই রকমের ব্যাকটেরিয়া যারা রোগ সৃষ্টি করতে পারে তাদেরকে বলা হয় ভিরুলেন্ট, তাদেরকে ভিরুলেন্ট বলে। ওকে, তাহলে দেখো এখানে যে এই ব্যাকটেরিয়া যেটা রোগ সৃষ্টি করতে পারছে এটাকে বলা হয় ভিরুলেন্ট। ওকে, এইবার আমরা যদি আর স্ট্রেনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আর স্ট্রেনে এই রকমের পলিস্যাকারাইডের কোনো আস্তরণ নেই। কোষ প্রাচীরের বাইরের দিকে এই পলিস্যাকারাইডের কোনো আস্তরণ নেই, নো ক্যাপসুল। তাহলে ক্যাপসুল না থাকার জন্য আমাদের যে ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেম এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়, মেরে দেয়। ফলে এরা আর রোগ সৃষ্টি করতে পারে না। তাহলে রোগ সৃষ্টি করতে পারে না বলে এদেরকে বলা হয় অ্যাভিরুলেন্ট। বোঝা গেল? তার মানে কি দাঁড়ালো? যে এস স্ট্রেনের ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে, এরা ভিরুলেন্ট, এবং আর স্ট্রেনের ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে না, এরা অ্যাভিরুলেন্ট। ওকে, এবারে আমরা দেখব যে ফ্রেডারিক গ্রিফিথ এই ব্যাকটেরিয়াগুলি নিয়ে কি করেছিলেন। আমরা জেনে গেলাম কোন ধরনের ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে আর কোন ধরনের ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে না। ফ্রেডারিক গ্রিফিথ কী করলেন? ফার্স্ট যেটা এক্সপেরিমেন্ট করেছিলেন, প্যানেল 1 নাম দিয়েছি আমরা। এই প্যানেল 1-এ কী করলেন? লাইভ এস স্ট্রেন অর্থাৎ স্মুথ, যেটা এনক্যাপসুলেটেড, যাদের ক্যাপসুল আছে, এই ক্যাপসুল ব্যাকটেরিয়াকে তিনি মাউসের দেহে ইনজেক্ট করে দিলেন। দেখো, মাউসের দেহে ইনজেক্ট করে দিলেন। এর ফলে কি হলো? যেহেতু এটার বাইরের দিকে ক্যাপসুল আছে, ইঁদুরের ইমিউন সিস্টেম ওই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারলো না। ফলে ওই
ব্যাকটেরিয়া কী করলো, ইঁদুরের লাংসে নিউমোনিয়া রোগ সৃষ্টি করলো এবং ইঁদুরটা মারা গেল। এখান থেকে প্রমাণ হয়ে গেল যে এস স্ট্রেনের ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরের সেকেন্ড যে এক্সপেরিমেন্ট সেটা আমরা দেখব। দেখো সেকেন্ড এক্সপেরিমেন্টে তিনি কি করলেন, এবার আমরা এখানে সেকেন্ড প্যানেল 2 যেটা নাম দিয়েছি, সেখানে দেখো সেকেন্ড এক্সপেরিমেন্টে তিনি কি করলেন। সেকেন্ড এক্সপেরিমেন্টে এই প্যানেল 2 যেটা, জাস্ট 1 মিনিট, হ্যাঁ, প্যানেল 2, এই প্যানেল 2 এ লাইভ অর্থাৎ জীবিত আর স্ট্রেনকে তিনি ইনজেক্ট করলেন ইঁদুরের দেহে। ইঁদুরের দেহে ইনজেক্ট করার ফলে যেহেতু এটা আর স্ট্রেন অর্থাৎ রাপ, বাইরের দিকে কোনো ক্যাপসুল নেই, ক্যাপসুল না থাকার জন্য ইঁদুরের যে ইমিউন সিস্টেম এই আর স্ট্রেনের ব্যাকটেরিয়াকে মেরে দিল। এর ফলে ওই আর স্ট্রেনের ব্যাকটেরিয়া ইঁদুরের দেহে রোগ সৃষ্টি করতে পারলো না, ফলে ইঁদুর বেঁচে থাকলো। এখান থেকে কি প্রমাণিত হলো যে রাপ অর্থাৎ আর স্ট্রেনের ব্যাকটেরিয়া যার কোনো ক্যাপসুল নেই সেটা রোগ সৃষ্টি করতে পারে না, অর্থাৎ এটা হলো নন ভিরুলেন্ট। এবার আমরা দেখে নেব থার্ড স্টেপ, অর্থাৎ এরপরে ফ্রেডারিক গ্রিফিথ কি করেছিলেন। তো এটাকে আগে মুছে দিই, বেশ। এইবার দেখো থার্ড স্টেপে কি হলো, আমরা এখানে যে এক্সপেরিমেন্টটা হয়েছে অর্থাৎ প্যানেল 3, এই প্যানেল 3তে দেখব তিনি কি করেছিলেন। যে পরবর্তী এক্সপেরিমেন্ট, এটাকে প্যানেল 3 নাম দিয়েছি আমরা। এখানে কি হলো যে তিনি তাপ প্রয়োগ করে এস স্ট্রেনের ব্যাকটেরিয়াকে মেরে দিলেন, দিয়ে ওই মৃত হিট কিল্ড ব্যাকটেরিয়াকে তখন তিনি ইঁদুরের দেহে ইনজেক্ট করলেন। এর ফলে দেখা গেল যে ইঁদুর বেঁচে থাকলো। তার মানে কি, হিট কিল্ড ব্যাকটেরিয়া ইঁদুরের দেহে রোগ সৃষ্টি করতে পারলো না। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের থার্ড এক্সপেরিমেন্ট থেকে এটা প্রমাণিত হয়ে গেল যে হিট কিল্ড অর্থাৎ ডেড ব্যাকটেরিয়া, হিট কিল্ড ব্যাকটেরিয়া ইঁদুরের দেহে রোগ সৃষ্টি করতে পারে না, ইঁদুর বেঁচে থাকে। এরপরে ফের ফোর্থ এক্সপেরিমেন্টে কি করলেন, এই ফোর্থ এক্সপেরিমেন্টকে আমরা প্যানেল 4 নাম দিয়েছি। এখানে তিনি কি করলেন যে হিট কিল্ড এস প্রকৃতির ব্যাকটেরিয়া এবং জীবিত আর স্ট্রেন অর্থাৎ আর রাপ প্রকৃতির ব্যাকটেরিয়াকে তিনি একসঙ্গে মিশ্রিত অবস্থায় ইঁদুরের দেহে ইনজেক্ট করলেন। এর ফলে কি হলো, ইঁদুর কিন্তু মারা গেল। আমরা থার্ড প্যানেল থেকে দেখেছি, অর্থাৎ এর আগের যে এক্সপেরিমেন্ট সেখানে দেখেছি যে হিট কিল্ড এস প্রকৃতির ব্যাকটেরিয়া ইঁদুরের দেহে রোগ সৃষ্টি করতে পারে না, ফলে ইঁদুর বেঁচে থাকে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে হিট কিল্ড এস দেওয়া হয়েছে। আবার সেকেন্ড প্যানেল অর্থাৎ এক্সপেরিমেন্ট 2 থেকে আমরা জানতে পেরেছি যে আর স্ট্রেন ইঁদুরের দেহে রোগ সৃষ্টি করতে পারে না, ফলে ইঁদুর বেঁচে থাকে। এখানেও কিন্তু আর স্ট্রেন দেওয়া হয়েছে। তাহলে দুটোর মিশ্রণ যখন একসঙ্গে ইঁদুরের দেহে ইনজেক্ট করা হয়, ইঁদুর কিন্তু তখন মারা যায়। এর কারণ হিসেবে ফ্রেডারিক গ্রিফিথ বললেন যে হিট কিল্ড ব্যাকটেরিয়ার কোনো একটি উপাদান লাইভ আর ব্যাকটেরিয়ার দেহে ট্রান্সফার হয়। এর ফলে লাইভ আর ব্যাকটেরিয়ার যে কোষপ্রাচীর আছে, এই কোষপ্রাচীরের বাইরের দিকে এরকম বাইরের দিকে একটা পলিস্যাকারাইডের আস্তরণ সৃষ্টি হয়। এর ফলে আর স্ট্রেন যেটা ছিল সেটা কিন্তু এস স্ট্রেনে রূপান্তরিত হয়ে যায়। আর এই এস স্ট্রেনে রূপান্তরিত হওয়ার ফলে ইঁদুরের ইমিউন সিস্টেম সেই ব্যাকটেরিয়াকে আর মারতে পারে না, ফলে ওই ব্যাকটেরিয়া ইঁদুরের লাংসে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে এবং ইঁদুর মারা যায়। এরপরে তিনি এটাও দেখেছিলেন যে ইঁদুরের রক্তে এস স্ট্রেনের ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে, অর্থাৎ স্মুথ ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে। এখানে আমরা দেখো হিট কিল্ড এস ব্যাকটেরিয়া দিয়েছিলাম, অর্থাৎ স্মুথ যে ব্যাকটেরিয়াটা দিয়েছিলাম সেটা ছিল হিট কিল্ড, এবং এখানে যে আর স্ট্রেন দেওয়া হয়েছিল, ব্যাকটেরিয়া দেওয়া হয়েছিল আর স্ট্রেন, কিন্তু ইঁদুরের দেহে পাওয়া গিয়েছিল এস স্ট্রেন। এখান থেকে প্রমাণিত হয় যে হিট কিল্ড এস ব্যাকটেরিয়ার কোনো একটা উপাদান আর ব্যাকটেরিয়াকে এস ব্যাকটেরিয়াতে রূপান্তরিত করছে। এবার ফ্রেডারিক গ্রিফিথ কি বললেন যে ওই যে উপাদান, যে বিশেষ উপাদান, সেই বিশেষ উপাদানটির নাম ফ্রেডারিক গ্রিফিথ বলেছিলেন ট্রান্সফর্মিং প্রিন্সিপল। ট্রান্সফর্মিং প্রিন্সিপল, তিনি এটার নাম দিয়েছিলেন ট্রান্সফর্মিং প্রিন্সিপল। কিন্তু এই ট্রান্সফর্মিং প্রিন্সিপলের যে রাসায়নিক প্রকৃতি কী, কেমিক্যাল নেচার কি, এটা কিন্তু তিনি বলতে পারেননি। পরবর্তীকালে আরও 3 জন বিজ্ঞানী যেটা ট্রান্সফর্মিং প্রিন্সিপল নাম দিয়েছিলেন গ্রিফিথ, সেই ট্রান্সফর্মিং প্রিন্সিপলের কেমিক্যাল নেচার বা রাসায়নিক প্রকৃতি উদ্ধার করেছিলেন।
আমরা নেক্সট ভিডিওতে সেটাই দেখব যে এটার ট্রান্সফর্মিং প্রিন্সিপালের রাসায়নিক প্রকৃতি কী। ওকে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।